ডুগ্গুকে যেদিন এই বাড়িতে প্রথম নিয়ে আসি, তার মুখ দেখে নাম দিয়েছিল লোকনাথ। যে আমায় বলেছিল আমি ওর নাম লোকনাথ দিলাম কারণ তুমি সবসময় লোকনাথ পুজো করতে। সেই মানুষটা আজ নেই। দেখতে দেখতে 5টা দিন হয়ে গেল। কেমন যেন সবটা ফাঁকা ফাঁকা লাগছে। ভাবতেই পারছি না যে সে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে ওই সকাল 7টার মতো। আর ডুগ্গু আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে। আর ও উঠে যাওয়ার পর আমি ওকে একটুখানি ব্যায়াম করাই, কারণ যেহেতু সারাক্ষণ শুয়েই থাকে তাই সবাই বলে যে একটু ঘুম থেকে ওঠার পর একটু ব্যায়াম করিয়ে দিলে ওরও একটু রিল্যাক্স লাগে। ব্যায়াম করিয়ে তারপরে আমি চুলটাকে আঁচড়ে দিচ্ছি। কিন্তু ওই যে যখনই চুল আঁচড়াবো তখনই তার খানিকক্ষণ পরই সে একদম চুল কেটে দেবে। ও ঘুম থেকে ওঠার পর চেষ্টা করে ওকে আগে সুন্দর করে ফ্রেশ করে দেওয়ার, তারপরই আমি অন্য কাজ করি। আর ওকে আমি গরম জলের মধ্যে একটা ছোট কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে দিই। ওয়াইপস দিয়ে খুব একটা মুছতে চাই না, কারণ সব সময় ওয়াইপস দিয়ে নাকি মুছলে ভালো না। সে কারণে আমি গরম জল আর ছোটো কাপড়ের টুকরো দিয়ে মুখটা বেশিরভাগ মুছিয়ে দিই। তারপর ওকে আমি চেঞ্জ করিয়ে দিলাম, কারণ হচ্ছে সকালবেলা উঠলে আমি বললামই চেষ্টা করি ওকে ভালো করে ফ্রেশ করে দেওয়ার। ওদিকে তারপর চলে গেলাম আমি নিজে ফ্রেশ হতে। আগে একটু ব্রাশ করে নিচ্ছি, ওদিকে ডুগ্গুকে দিয়ে এসেছি ঠাম্মির কাছে। এখন আমাদের দিনগুলো একদম অন্যরকমভাবে কাটছে। ওই যে 5টা দিন হয়ে গেল, মানুষটা আর নেই। ভাবতেই পারি না যে মানুষটা আমি বাড়ি যাওয়ার সময় চেয়ারে বসে আমায় হাত দেখাতো আর বলতো সাবধানে যেও, সেই মানুষটা আর নেই। আমি মুখ হাত পা ধুয়ে চলে এসেছি ঘর মুছতে। আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি ডুগ্গুকে দিয়ে আসার পর, তারপর আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিচ্ছি। দেখো, বিছানাটা পরিষ্কার থাকলে মনে হয় অনেকটা পরিষ্কার লাগছে ঘরটা। ওইদিকে সুরজিতের শরীরটাও একটু খারাপ। শুধু সুরজিতের বললে ভুল হবে, আমাদের দুজনের শরীরটাই খারাপ। দুজনের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই জন্য চা আর বিস্কিট নিয়ে বসে গেছি। আর আজকে যেহেতু সুরজিতের ছুটি, এই জন্য একটু সময় নেই, আমরা দুজনে চা খাচ্ছি। ওই যে একই দিনে 3বার স্নান করা হয়েছে বলে সুরজিতের ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে। তারপর সুরজিৎ চলে যাচ্ছে একটু বাজারের দিকে, 2-একটা জিনিস কেনার ছিল। আর ওদিকে আমার জলটাও শেষ হয়ে গেছে, তাই বললো তাহলে বেরোচ্ছি যখন একেবারেই সব নিয়ে চলে আসি। তাই জন্য ও জলের ব্যারেল নিয়ে বেরিয়ে পড়লো। ওদিকে আমার কাজ মোটামুটি শেষ, আমি স্নান করে চলে এসেছি। আর এখন যে স্নান করে আর পুজো দেওয়ার নেই, তাই জন্য ওই সময়টা অনেকটা ফ্রি থাকি। আর এখন আমি ডুগ্গুকে একটু টামি টাইম করাচ্ছি। ও একদমই টামি টাইম করতে পছন্দ করে না, যদি ওর সামনে কেউ থাকে তাহলে করে। আর দেখতে দেখতে চলে এলো ওর 2 দিদিভাই। দেখো, শুয়ে শুয়ে ও দিদিভাইদের সাথে একটু কথা বলছে। 2 দিদিভাই চলে এসছে একটা বিশেষ কাজে। আর দিশা আগের দিন বলেই গেছিলো ওর একটা অকেশন আছে, ও আমার একটা শাড়ি পরবে। আগের দিন শাড়িটা সিলেকশন করে গেলেও নিয়ে যায়নি, বললো আমি তো এখানে এসেই সাজবো, তাই জন্য নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তো ওকে আমি শাড়ি পরিয়ে রেডি করে দিচ্ছি। বিয়ের আগে যখন যেখানে গেছি সব সময় দিদি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, শাড়ি সাজিয়েও দিয়েছে। শাড়িটা আমি পরতে ভালোবাসলেও খুব সুন্দর করে নিজে গুছিয়ে কতটা পরতে পারি আমি জানি না, কিন্তু চেষ্টা করলাম দিশাকে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার। ও একদমই শাড়ি পরতে ভালোবাসে না, মানে বড় শাড়ি বা ভারী শাড়ি ও একদম সামলাতে পারে না। তাই জন্য ওকে আমি সুন্দর সফট হ্যান্ডলুমটা দিয়ে দিলাম, যেটা আমারও বিশেষ পছন্দের। আর আরেকজন ছোটো দিদিভাইয়ের কোলে উঠে এদিক ওদিক ঘুরছে। আমি যতক্ষণ দিশাকে রেডি করাচ্ছিলাম, তৃষা ততক্ষণ ভাইকে কোলে নিয়ে নাড়াচ্ছিল। আর নাড়াতে নাড়াতে ভাই ঘুমিয়ে গেছে। আর লাস্ট ফিনিশিং দিশা এখন নিজের মুখটা দেখে নিচ্ছে, যেগুলো যেগুলো মনে হচ্ছে। মানে চুলটা একটু টাইট করে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছে, চুলটার সামনেটা ঠিক করে নিচ্ছে। তারপর আমি আর দিশা চলে এলাম বাইরে, বললাম চলো বাইরে গিয়ে কটা তোমার ফটো তুলে দিই। তারপর আমরা দুজন মিলে চলে এসেছি আর ওকে কটা ফটো তুলে দিলাম। শুধু দিশাকে না, দিশা আর তৃষা দুজনকেই তুলে দিয়েছিলাম। তৃষার এই নতুন জামাটা ওর দিদি ওকে বানিয়ে দিয়েছে, আমি বললাম তাহলে পরে দাঁড়াও, দুজনকে একটা সুন্দর করে ফটো তুলে দিই। যাই হোক, ওরা এখন সেজে গুজে চলে যাচ্ছে বাড়ি। ওদিকে আমি ডুগ্গুকে তারপরে স্নান করিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছি। দেখো সে কী পরিমাণে ঘামছে, ওকে আমি কোনোভাবেই সাজিয়ে শান্তি পাই না। ও এতটাই ঘেমে যায় যে আমি যে কোনো জামা ওকে পরাতেই পারি না। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, আর তখন চলে এলো আমার বাড়ি থেকে দিদি আর মা।
ওই যে বললাম বেশ কিছুদিন হয়ে গেছে দাদু আর আমাদের মধ্যে নেই। যেদিন মারা গেছিল সেদিন মা আর দিদি তৎক্ষণাৎ চলে এসেছিল। তারপর আজকে আবার এসছে 5 দিনের দিন। আর এখন এসে দিম্মার সাথে দেখো যশ কথা বলছে, মানে মায়ের যশের সাথে একটু কথা বলছে আর আদর করছে। ওদিকে আমি আর দিদি চলে গেছিলাম আমাদের পাশে লেবু গাছটাতে। লেবু ভালো খেলেও লেবুর পাতাটা যেন আমরা বেশি ভালো খাই। এই যে কয়েকটা পাতা দিদি ছিঁড়ে নিয়ে গেল। তারপরে এখনও দিম্মা চলে যাওয়ার সময় ও সবাইকে দেখে কতটা এক্সাইটেড হচ্ছে দেখো, যে ওকেও এখন কোলে নিতে হবে, ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে। যখন আমার দুঃখ একটু বেশি আনন্দ পায় তখনও এভাবে হাত পা নাড়ায়, আর সেটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি সবসময় বলি বাবা একটু তুই এক্সাইটেড হ, বাবা একটু তুই হাত পা নাড়া। তো আমি যখনই বলি ও হয়তো বোঝে আর ও এরকম করে। তারপর মা আর দিদি চলে যাওয়ার পর আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। এতটাই গরম লাগছিল যে আমার জামাটা চেঞ্জ করে চুল টুল বেঁধে নিলাম। এখন তো আর সিঁদুর পরতে পারবো না, তাই টিপটাও পরা হয়নি। যাই হোক, ওকে এখন আমি ফ্রেশ করেও দিয়েছি রুকুকেও, আর আমি নিজেও ফ্রেশ হয়ে বসে গেছি। তো এখন সন্ধ্যা হতেই চললো। তো আজকের দিনগুলো তো এখন এই দিনগুলো একটু অন্যরকম কাটছে, আর ও শুয়ে শুয়ে খেলছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। মায়েরা আজকে এসে কিছুই খেলো না, যেহেতু কোনো বাড়িতে তো মারা গেলে মা সেই বাড়িতে খায় না। মায়েদের জন্য খাবার নিয়ে এসেছিলাম কিন্তু কিছুই খেলো না। এদিকে মা নিয়ে চলে এসেছে এই জিনিসগুলো যেগুলো ভবিষ্যৎ করতে লাগে, আর দিদি টাকা ধরে দিয়ে গেছে বাবাকে। আমাদের মধ্যে এই নিয়মগুলো আছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন সবাই খুব ভালো থাকবে।